শিল্পা তার শাশুড়ি মা ময়না দেবী, শ্বশুরমশাই বিমল বাবু এবং স্বামী পিয়াসের সঙ্গে বাস করে। তাদের পরিবার ভীষণ পরিমাণে সবুজ শাকসবজি, ফলমূল ইত্যাদি খেতে পছন্দ করে, কারণ তারা সবসময় নিজেদের স্বাস্থ্যের দিকে কড়া নজর রাখে। সেই জন্য তারা সারা বছর বেশি বেশি শাকসবজি খাওয়ার চেষ্টা করে। আর শিল্পার শ্বশুর বাড়ির মতে শাকসবজি খেলে চোখের জ্যোতি বাড়ে, শরীরের হাড় ঠিক থাকে, এছাড়াও হৃৎপিণ্ড নাকি ঠিক মতো ধুকধুক করে। কিন্তু এত রকমের শাকসবজি খেতে খেতে সমস্যা হয় বাড়ির বৌমার, কারণ বেশি বেশি শাকসবজি খাওয়ার ফলে শিল্পা এখন চারিদিকে শুধুই সবুজ দেখতে পাচ্ছে। আর আরো বেশি সমস্যা হয়ে দাঁড়ায় যখন বর্ষাকাল আসে। কি ব্যাপার পিয়াস, আমি তোকে বললাম বাজার থেকে 10 রকমের শাক আর সবজি নিয়ে আসতে, কিন্তু তুই কি নিয়ে আসলি? তুই জানিস না বর্ষাকালে আমরা 10 রকমের শাকসবজি খাই? আর তুই শাকসবজি না নিয়ে এসে কি এনেছিস? মাংস আর ইলিশ মাছ। মায়ের মুখে এরকম কথা শুনে পিয়াস চুপ করে দাঁড়িয়ে থাকে। আর সেই সময় সেখানে শিল্পা এসে বলে, মা শুনুন, বর্ষাকালে আমার 10 রকমের সবজি খেতে বয়েই গেছে, কারণ এখন বর্ষাকাল মানে ইলিশ মাছের সিজন, তাই আমি প্রত্যেকদিন ইলিশ মাছ খাবো। আপনাদের জন্য শাকসবজি খেতে খেতে আমার একেবারে মুখ পচে গেছে। হ্যাঁ মা, আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি যখন বাজারে গিয়ে 10 রকমের সবজি নিয়ে আসবো, তখন তোমার বৌমা আমাকে ইলিশ মাছ নিয়ে আসতে বলেছে। সেই জন্যই আমি ইলিশ মাছ নিয়ে এসেছি। তা না হলে তুমি তো ভালো করেই জানো যে আমিও বর্ষাকালে 10 রকমের শাকসবজি খেতে ভালোবাসি। বর্ষাকালে 10 রকমের শাকসবজি মানে পুঁই শাক, পটল, ঝিঙে, শাপলা, কলমি শাক, লাল শাক, মেথি শাক, কচু শাক, আলু এসব না খেয়ে আমার বৌমা এখন ইলিশ মাছ খাবেন? বেশি বেশি নাটক, আমি কোনো কথা শুনতে চাই না। পিয়াস, তুই বাজারে গিয়ে আবার পটল, আলু, ঝিঙে, কুমড়ো, পুঁই শাক যা যা পাবি 10 রকমের সবজি তুলে নিয়ে আসবি, যা যা। এই বলে ময়না দেবী ঘরে চলে যায়। আর পিয়াসেরও কিছু করার থাকে না, সে আবার বৃষ্টির মধ্যে বাজারে গিয়ে 10 রকমের শাকসবজি নিয়ে আসে। আর অন্যদিকে শিল্পা জেদ ধরে বসে থাকে, সে দুপুরবেলা কিছুতেই কারোর জন্য 10 রকমের সবজি রান্না করতে পারবে না। আজকে সে শুধুমাত্র সকলের জন্য ইলিশ মাছের ঝোল এবং ভাত রান্না করবে। আর সেই মতো সে যখন রান্না করার জন্য রান্নাঘরে যায়, তখন সে দেখে যে তার শাশুড়ি মেয়ে এবং বাড়ির কাজের লোক আগে থেকেই রান্নাঘরে উপস্থিত আছে। এই মালতী, এই নে, বর্ষাকালে আমার ছেলে বাজার থেকে অনেকগুলো ইলিশ মাছ নিয়ে এসেছে, আর আমাদের ফ্রিজে সেই ইলিশ মাছগুলো পড়ে পড়ে নষ্ট হবে, তাই সবকটা মাছ তুই নিয়ে চলে যাবি। আর হ্যাঁ, মাছগুলো কেটে পরিষ্কার করে মাথাগুলো আমাকে দিবি, কারণ ইলিশ মাছের মাথা দিয়ে আমি ভালো করে পুঁই শাক আর কচুর শাক রান্না করব। কিন্তু দিদি, ইলিশ মাছের তো অনেক দাম, আপনি আমাকে এত দামি ইলিশ মাছ দিয়ে দিচ্ছেন, আপনার বৌমা তো রাগ করবে। না না, আমি ইলিশ মাছ নিয়ে যেতে পারবো না। তুই আমার বৌমার কথা চিন্তা করে ইলিশ মাছ নিয়ে যাবি না বলছিস? বর্ষাকালে ইলিশ মাছ খেতে পাচ্ছিস, তাতে আবার তোর বেশি বেশি নাটক। আমি তোকে যা বলেছি তুই সেটা কর। এই ইলিশ মাছ নিয়ে বাড়িতে যা, তারপর ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে মাথাগুলো আমাকে দিবি। আর তুই এই ইলিশ মাছ রান্না করে তোর ছেলে মেয়ে আর স্বামীকে খাওয়াবি, ঠিক আছে? এই বলে ময়না দেবী একেবারে 2000 টাকার ইলিশ মাছ বাড়ির কাজের মাসিকে দিয়ে দেয়। আর সেটা দেখা মাত্রই শিল্পা তার শাশুড়ি মায়ের উপর ঝাঁপিয়ে পড়ে। মা, আপনি কি করছেন? আপনি সবকটা ইলিশ মাছ মালতীকে দিয়ে দিচ্ছেন? আপনি একবারও আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেছেন যে আমি ইলিশ মাছ খাবো কিনা? আর আমাকে না জিজ্ঞাসা করে আপনি ইলিশ মাছগুলো সব দিয়ে দিচ্ছেন কিভাবে? বেশ করেছি। আর হ্যাঁ, গরিব মানুষকে কিছু দেওয়ার সময় কখনো কিছু বলতে নেই। আর আমি তো সব ইলিশ মাছ দিইনি, আমি ইলিশ মাছ থেকে মাথাগুলো চেয়ে নিয়েছি, তাই তুমি চিন্তা করো না। যখন শাকসবজি দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করব, তখন ইলিশ মাছ খাবে। এই বলে ময়না দেবী মালতীর হাতে ইলিশ মাছের প্যাকেট দিয়ে তাকে চলে যেতে বলে। আর মালতী মনের আনন্দে ইলিশ মাছ নিয়ে সেখান থেকে চলে যায়, যা দেখে শিল্পা প্রচন্ড পরিমাণে রেগে যায়। আর সেই সাথে শিল্পাকে দুপুরবেলা সকলের জন্য পুঁই শাক, কচু শাক, আলু, ঝিঙে, পটল, কুমড়ো এবং বাকি আরো শাকসবজি মিলিয়ে 10 রকমের শাকসবজি রান্না করতে বলা হয়। আর খাবার খাওয়ার সময় ওরকম শুধু শাকসবজি, পাতা, ঘাটকল দিয়ে ভাত খেতে শিল্পার একদমই ভালো লাগে না। ইস, বাইরে কি সুন্দর বৃষ্টি পড়ছে, কোথায় একটু গরম গরম খিচুড়ি খাবো, তার সঙ্গে বেগুন ভাজা খাবো, আলু ভাজা খাবো, ডিমের অমলেট খাবো, পাঁপড় ভাজা খাবো, তা নয় আমাকে খেতে হচ্ছে শাকসবজি দিয়ে ভাত। তুমি বিড়বিড় করে কি বলছো? আমি কিন্তু সব শুনতে পাচ্ছি। তুমি একদম আমার 10 রকমের শাকসবজির নামে মোটেই নিন্দা করবে না। বর্ষাকালে শাকসবজি খাচ্ছি বলেই আমাদের শরীরে কোনো রোগ হচ্ছে না, না হলে কিন্তু বর্ষাকালে অনেক জলবাহিত রোগ হয়। আর দেখতে দেখতে সকলের খাওয়া দাওয়া হয়ে গেলে তারা টেবিল থেকে উঠে যায়।
আর পরের দিন মালতী পরিষ্কার করে ইলিশ মাছ কেটে ধুয়ে নিজের বাড়ির জন্য গরম গরম ইলিশ মাছ ভাপা এবং ইলিশ মাছ ভাজা রান্না করে। আর মালকিনের বাড়িতে শুধুমাত্র ইলিশ মাছের মাথা নিয়ে আসে। আর ময়না দেবী সেই ইলিশ মাছের মাথা দিয়ে সুন্দর করে কচু শাক এবং পুঁই শাক রান্না করে। আর সবাই মিলে সেই কচু শাক এবং পুঁই শাক খায়, কিন্তু শিল্পার একদমই তা পছন্দ হয় না। একদিন, হ্যালো মা, তুমি আমাকে কেমন শ্বশুর বাড়িতে বিয়ে দিয়েছো? বিয়ের আগে বর্ষাকালে বাবা আমাকে মাছ, মাংস, ডিম কত কিছু নিয়ে এসে খাওয়াতো, আর প্রত্যেক দিন আমি ইলিশ মাছ খেতাম। কিন্তু এখন শ্বশুর বাড়িতে এসে বর্ষাকালে কপালে শুধু 10 রকমের শাকসবজি জুটছে। আমি একদম আর শাকসবজি খেতে পারছি না মা। হ্যাঁ রে, আমি বুঝতে পেরেছি, কারণ সত্যিই তো এরকম বর্ষাকালে শুধুমাত্র শাকসবজি খাওয়া যায় না। এই তো কিছুদিন আগেই তোর শ্বশুর বাড়িতে আমি ঘুরতে গিয়েছিলাম, আর তোর শাশুড়ি মা আমাকে পড়ে পড়ে এত শাকসবজি খাইয়েছে যে আমার বাড়িতে এসে শাকসবজি খাওয়ার একেবারে আশাটাই মিটে গেছে। তাহলে ভাবো, এই বর্ষাকালের মধ্যে আমাকে তো প্রত্যেক দিন 10 রকমের শাকসবজি খেতে হচ্ছে। পুঁই শাক, আলু, ঝিঙে, পটল, কুমড়ো, লতা পাতা, কচু পাতা, জানি না আরো কত কিছু। সবজি দেখে দেখে আমার চোখ একেবারে পচে যাচ্ছে মা, তাই আমি আজকে বাড়িতে যাব। ঠিক আছে মা, তুই চলে আয়, কোনো ব্যাপার নয়। তোর বাবা আজকে বড় বড় ডিমওয়ালা ইলিশ মাছ নিয়ে এসেছে, আর আমি সেই ইলিশ মাছ দিয়ে ভাপা রান্না করেছি। ডিমগুলো আলাদা করে ভেজেছি, একদম তোর মনের মতো করে। চলে আয়, আজকে তাহলে একসঙ্গে ইলিশ মাছ খাওয়া হবে। এই বলে চন্দনা দেবী ফোন রেখে দিলে শিল্পা মনে মনে খুবই খুশি হয়, কারণ সে আজকে বাপের বাড়িতে যাবে, আর বাপের বাড়ি গিয়ে বর্ষাকালে মনের মতো করে ইলিশ মাছ খেতে পাবে। তাই সে সকাল সকাল একেবারে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বাপের বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু এমন সময়, এই যে বৌমা, সকাল সকাল কোথায় চললে শুনি? আজকে আমি তোমার বরকে বলে বাজার থেকে ভালো মতো 10 রকমের সবজি নিয়ে আসতে বলেছি, তার সাথে চিংড়ি মাছ। কিন্তু তুমি এখন বাড়ি থেকে বেরিয়ে গেলে দুপুরবেলা রান্না হবে কিভাবে তাহলে? আজকে দুপুরবেলা তো আমি কিছু রান্না করতে পারবো না মা, কারণ আমার একটা বান্ধবীর বাচ্চা হয়েছে, তাই আমি ওকে দেখতে হসপিটালে যাচ্ছি। আমার দুপুরবেলা আসতেও কিন্তু দেরি হয়ে যাবে, তাই আপনি নিজেই রান্না করে খেয়ে নেবেন। এই বলে শিল্পা আবার হাঁটা শুরু করে, আর সে বর্ষার মধ্যে ছাতা খুলে নাচতে নাচতে নিজের বাপের বাড়িতে গিয়ে পৌঁছায়, কারণ সে এতদিন পর ভালো করে ইলিশ মাছ খেতে পাবে। ভাগ্যিস আমি শাশুড়ি মাকে মিথ্যা কথা বলে এলাম, না হলে আমার শাশুড়ি মা তো কিছুতেই আমাকে ইলিশ মাছ খেতে বাপের বাড়িতে আসতে দিত না, আর আমাকে ওই 10 রকমের সবজি লতা পাতা রান্না করতে বলতো, তাও আবার চিংড়ি মাছ দিয়ে। আমার কোনো দরকার নেই, বুড়ি, আজকে তুই রান্না করে মর। এই বলে শিল্পা বাপের বাড়িতে বসে একেবারে আনন্দ করে ইলিশ মাছ খাবে। এমন সময় হঠাৎ করে তাদের বাড়ির কলিং বেল বেজে ওঠে, আর সে দরজা খুলে দেখে যে দরজার বাইরে তার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে। আর শাশুড়ি মাকে দেখে শিল্পা একেবারে ভূত দেখার মতো করতে শুরু করে, কারণ সে একেই মিথ্যা কথা বলে বাড়ি থেকে এসেছে, তার উপর শাশুড়ি মা যে তার বাপের বাড়িতে চলে আসবে সেটা শিল্পা কল্পনাও করতে পারেনি। তাই তার ইলিশ মাছের ভাপা এবং ইলিশ মাছের ডিম ভাজা খাওয়া একেবারে মাথায় ওঠে। কি মা, আপনি এখানে কি করছেন? আমি বাপের বাড়িতে এসেছি, আপনি এখানেও আমার পিছু নিয়েছেন? আমার আর ভালো লাগছে না। আর শিল্পা তখন তার শাশুড়ি মায়ের হাতের দিকে তাকিয়ে দেখে যে তার হাতে একেবারে 10 রকমের শাকসবজি এবং বাজারের ব্যাগ আছে। আর ময়না দেবী তখনই বৃষ্টির মধ্যে তাড়াতাড়ি করে বাড়ির মধ্যে ঢুকে আসে, কিন্তু সে যেহেতু মেয়ের শাশুড়ি, তাই চন্দনা দেবী ময়না দেবীর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে না। এই, ওনার সঙ্গে এরকম ভাবে কথা বলছিস কেন? উনি না হয় বর্ষার দিনে একটু আমাদের বাড়িতে এসেছেন, তাতে কি হয়েছে? এই তো আমিও তো কিছুদিন আগে তোদের বাড়িতে থেকে এলাম। কিছু মনে করবেন না দিদি, আমি আপনাদেরকে না জানিয়ে এখানে চলে এলাম। আর বৌমা, তুমি তো দেখছি ভালোই মিথ্যা কথা বলতে পারো। তুমি যে আমাকে প্রশ্নগুলো করলে যে আমি এখানে কেন, কিন্তু এই প্রশ্নগুলো তো আমার তোমাকে করা উচিত। তুমি বললে তোমার বান্ধবীর বাচ্চাকে দেখতে তুমি হসপিটালে যাচ্ছ, আর সেই হসপিটালটা বুঝি তোমার বাপের বাড়ি। এই কথা শুনে শিল্পা ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে, আর সে কিছু বলতে পারে না, কারণ সে যখন সকালবেলা তার মায়ের সঙ্গে কথা বলছিল তখনই তার শাশুড়ি মা সব কথা শুনে নেয়। তাই সে তার বৌমার মিথ্যা কথা ধরতে পারে, আর তাড়াতাড়ি 10 রকমের সবজির ব্যাগ নিয়ে শিল্পার বাপের বাড়িতে এসে হাজির হয়। না, মোটেই আমি আপনাকে মিথ্যা কথা বলিনি। আমি হসপিটালে গিয়েছিলাম, তারপর আমার খিদে পেয়েছিল বলে আমি বাড়িতে চলে এসেছি। কিন্তু আপনি এখানে কি করছেন সেটা তো বলুন।
আরে তুমি যখন চলে এসেছো তখন আমার তোমার আর তোমার মায়ের জন্য খুব মনটা কেমন করছিল, সেই জন্য আমি ভাবলাম এই 10 রকমের বাজারের ব্যাগ নিয়ে একেবারে বৃষ্টির মধ্যে তোমাদের বাড়িতে চলে আসি। আর তোমার মা চিংড়ি মাছ দিয়ে কচু শাক পুঁই শাক দারুণ রান্না করে, তার সাথে 10 রকমের সবজিও দিতে পারি। আমার মনে আছে আমাদের বাড়িতে তোমার মা আমাকে রান্না করে খাইয়েছিল, তাই আমি সব শাকসবজি নিয়ে এখানে চলে এসেছি। এবার তোমার মায়ের হাতের রান্না খাবো। শাশুড়ি মায়ের কথা শুনে শিল্পা ভীষণ রেগে যায়, কারণ সেখানেও সেই 10 রকমের শাকসবজি নিয়ে চলে আসে। আর এর ফলে শিল্পার ইলিশ মাছ খাওয়ায় বাধা পড়ে। আর অন্যদিকে চন্দনা দেবী রান্নাঘরে গিয়ে সেই শাক পাতা সবজি দিয়ে ইলিশ মাছ রান্না করতে শুরু করে, কারণ সত্যি মেয়ে শাশুড়ি মা রান্না করতে বলেছে বলে তাকে তো করতেই হবে। আর 10 রকমের সবজি রান্না করা হয়ে গেলে তারা সকলে মিলে বর্ষার মধ্যে ইলিশ মাছ বাদ দিয়ে ময়না দেবীর সঙ্গে 10 রকমের সবজি খায়। আর কয়েক ঘন্টা পর শিল্পা এবং তার শাশুড়ি মা যখন বাড়িতে ফিরে আসবে সেই সময়, বৌমা আমি বুঝতে পেরেছি যে তুমি ইলিশ মাছ খেতে চাইছো, কিন্তু আমার এরকম বর্ষাকালে 10 রকমের সবজি খাওয়ার জন্য তোমার ইলিশ মাছ কপালে জুটছে না। ঠিক আছে, আজকে তো খুব জোরে বৃষ্টি পড়ছে, তাই আমি তোমাকে ছেড়ে দিলাম। তোমার মাকে বলো ইলিশ মাছ টিফিন বাক্স করে ভরে দিতে, যাতে তুমি বাড়িতে গিয়ে খেতে পারো। শিল্পা এই কথা শুনে নিজের কানে বিশ্বাস করতে পারে না, সে আনন্দে একেবারে লাফিয়ে ওঠে। আর তখনই শিল্পার মা তাকে টিফিন বক্সে ইলিশ মাছ প্যাক করে দেয়। কিন্তু এখানেই 10 রকমের সবজির গল্প শেষ হয় না, কারণ তারা যখন বৃষ্টির মধ্যে গাড়িতে করে ইলিশ মাছ নিয়ে ফিরছে সেই সময় হঠাৎ করে ময়না দেবী একটা জঙ্গল দেখতে পায়। ওই দেখো বৌমা, কত সুন্দর জঙ্গল। ওই জঙ্গলের মধ্যে মনে হয় অনেক রকমের শাকসবজি চাষ হয়, কারণ ওই দেখো পুঁই শাক আর লাউ শাক দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে, একেবারে কচি কচি পাতা। যাই আমি একটু 10 রকমের শাকসবজি তুলে নিয়ে আসি, কারণ বাজারে এখন এগুলোর অনেক দাম। এই বলে ময়না দেবী বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে গাড়ি থেকে নেমে পড়ে। শিল্পা তার শাশুড়ি মাকে বারণ করলেও সে কোনো কথা শোনে না, কিন্তু ময়না দেবীর মাথায় এটুকু আসে না যে লাউ শাকের মধ্যে সাপ জড়িয়ে থাকে। আর ময়না দেবী ফ্রি ফান্ডে 10 রকমের সবজি তুলতে পারছে বলে সে ভীষণ পরিমাণে খুশি হয় আর মনের আনন্দে সবজি তুলতে থাকে। কিন্তু যখনই সে লাউ শাকে হাত দিতে যাবে এমন সময়, ওরে বাবা গো বৌমা, সাপ সাপ, বৌমা আমাকে বাঁচাও। ময়না দেবী দেখে যে একটা বিষধর সাপ তার দিকে একেবারে ফনা তুলে দাঁড়িয়ে আছে, আর সে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়, কিন্তু সে পেছাতে পর্যন্ত পারে না। আর সেই সময় শিল্পাও এরকম দৃশ্য দিকে ভয় পেয়ে যায়। আর তখনই শিল্পা পেছন দিক থেকে একটা লাঠি নিয়ে এসে সাপটাকে খোঁচা দিলে সাপটা পালিয়ে যায়। এভাবেই ময়না দেবীর প্রাণও বেঁচে যায়। আপনাকে আমি কতবার বারণ করলাম বলুন তো যে আপনি এখানে আসবেন না? আপনি জানেন না লাউ গাছে সাপ থাকে? আর বেচারা বৃষ্টির মধ্যে লাউ গাছে একটু ছিল, কিন্তু আপনার জন্য ওকে এখান থেকে চলে যেতে হলো। চলুন এবার বাড়ি চলুন। এই বলে শিল্পা তার শাশুড়ি মাকে বাড়িতে নিয়ে আসে। আর তারপর থেকে শিল্পার শাশুড়ি মা যখনই বর্ষাকালে 10 রকমের শাকসবজি খেতে যায় তখনই তার সেই সাপের ঘটনার কথা মনে পড়ে। ফলে সে শাকসবজি খেতে ভীষণ পরিমাণে ভয় পায়, আর এত রকমের শাকসবজি খাওয়া ছেড়ে দিয়ে এখন সে মাছ মাংস খেতে শুরু করে। এর ফলে শিল্পাও খুবই খুশি হয়। রোহিত তার বাবা মায়ের সঙ্গে বাস করত। ছেলে বিবাহ উপযোগী হয়ে যাওয়ায় তার বাবা মা এবার ছেলের বিয়ে দেওয়ার জন্য সুপাত্রীর সন্ধান করতে থাকে। কিছুদিনের মধ্যেই তারা মেঘনা নামে এক মেয়ের সঙ্গে রোহিতের বিয়ে ঠিক করে ফেলে। মেঘনা যেমনই দেখতে সুন্দর ছিল তেমনই সে খুবই নম্র ভদ্র এবং সংস্কারী মেয়ে ছিল। বাড়ির কাজকর্ম এবং রান্নাবান্নায় সে খুবই নিপুণা ছিল। রচনা দেবীর বরাবরই ইচ্ছে ছিল নিজের বাড়ির জন্য একেবারে ঘরোয়া মেয়েকেই বৌমা করে নিয়ে আসবে, যাতে করে সে বৌমার সেবা যত্ন পেতে পারে। দেখতে দেখতে কয়েক মাসের মধ্যেই রোহিত এবং মেঘনার বিয়ে হয়ে যায়। বিয়ের পরের দিন থেকে রচনা দেবী তার বৌমার উপর সংসারের সমস্ত দায়িত্ব চাপিয়ে দিতে শুরু করে। দেখো বৌমা, আমি প্রথম থেকেই তোমাকে তোমার দায়িত্বের কথা ভালোভাবে বুঝিয়ে দিতে চাই। তুমি এই বাড়ির বৌমা আর আমার একমাত্র ছেলের বউ, তাই তোমাকে কিন্তু একাই গোটা সংসারটা সামলাতে হবে, সেই সাথে আমাদের খেয়াল রাখতে হবে। আর আমি কিন্তু অলসতা একদমই পছন্দ করি না। এতদিন পর্যন্ত আমি যেভাবে সংসার সামলেছি তোমাকেও কিন্তু এবার ভালো মতো সংসার সামলাতে হবে। শাশুড়ি মায়ের কথা মতো মেঘনা পরের দিন থেকে সংসারের সমস্ত দায়িত্ব পালন করতে শুরু করে দেয়। সে খুব সকাল করে ঘুম থেকে উঠে বাড়ির কাজকর্মগুলো সেরে নেয় এবং বাড়ির সকলের জন্য রান্নাবান্না করে। সেই সাথে তার স্বামীর জন্য অফিসের টিফিনও তৈরি করে। এরকম ভাবেই কয়েকদিন কাটে। আর বিয়ের পরের দিন থেকেই
মেঘনা সংসারের কাজের মধ্যে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে সে এখন তার স্বামীকে মোটেই সময় দিতে পারে না। একদিন রোহিত অফিস থেকে ফিরে আসার পর দেখে মেঘনা তখনও রান্নাঘরের কাজেই ব্যস্ত আছে। আর এই দেখে রোহিত রান্নাঘরে এসে বলে, কি গো, তোমার কাজকর্ম এখনো শেষ হলো না? আমি তো আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে এলাম। চলো আজকে দুজনে মিলে গল্প করব, চলো আমার সাথে। না না রোহিত, এখন তো আমি তোমার সঙ্গে যেতে পারবো না। এখন তো আমি কাজ করছি, রাতে ডিনার রান্না করতে হবে তো, না হলে আমরা খাবো কি? তুমি যাও, আমার রান্না হয়ে গেলে আমি যাচ্ছি। এই শুনে রোহিত কিছু বলতে যাবে, তখনই সেখানে রোহিতের মা রচনা দেবী চলে আসে। কি হলো রোহিত, তুই রান্নাঘরে কি করছিস? বিয়ের আগে তোকে তো কখনো রান্নাঘরে দেখিনি, বিয়ের পরে তোর এত পরিবর্তন। নিশ্চয়ই বৌমা তোকে রান্নাঘরে ডেকেছে। কি গো বৌমা, আমার ছেলেকে কাজ করানোর জন্য তুমি রান্নাঘরে ডেকে এনেছো? না না মা, আমি ডাকিনি, আমাকে তো রোহিত এসে বললো। মা, আসলে আমি 1 কাপ চা চাইতে এসেছিলাম, অনেকক্ষণ থেকেই মেঘনাকে ডাকছিলাম, কিন্তু মেঘনা কোনো সাড়া দেয়নি, তাই আমি রান্নাঘরে চলে এলাম। আচ্ছা মেঘনা, আমার জন্য 1 কাপ চা করে আমার ঘরে নিয়ে আসবে, কেমন? ও আচ্ছা, তাই বল। আমি তো আবার ভাবলাম বৌমা হয়তো আজকালকার যুগের মডার্ন মেয়েদের মতো কুকর্ম শুরু করেছে। আজকাল তো মেয়েরা বাড়ির কাজকর্ম না করে নিজেদের স্বামীদেরকে দিয়েই বাড়ির কাজকর্ম করিয়ে নেয়। আমার আবার এগুলো একদমই পছন্দ নয়, ছেলেদেরকে কখনোই বাড়ির কাজে মানায় না। এই শুনে রোহিত কিছু না বলেই সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর মেঘনা চা বানিয়ে রোহিতের জন্য নিয়ে যায়। এই নাও তোমার চা। আর শোনো, আমি যখন রান্নাঘরে থাকবো তুমি কিন্তু রান্নাঘরে যাবে না, না হলে মা ভাববে আমি তোমাকে হয়তো রান্নাঘরে ডেকে কাজ করাচ্ছি, ঠিক আছে? আচ্ছা বাবা, ঠিক আছে। আরে চা দিয়েই চলে যাচ্ছ কেন? একটু বসো, গল্প করি। তোমার হাতে তো দেখছি একদমই সময় নেই। জানো আজকে অফিসে কি হয়েছে? আমার নতুন বিয়ে হয়েছে বলে সবাই মিলে আমাকে নিয়ে মজা করছে, আর আজকে অফিসে সবাই তোমার ফটোও দেখলো। এইভাবে রোহিত এবং মেঘনা দুজনেই একে অপরের সঙ্গে গল্প করতে শুরু করে। আর তখনই রচনা দেবী বাইরে থেকে প্রচন্ড পরিমাণে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে, কারণ মেঘনা রান্নাঘরে তরকারি চাপিয়ে এসেছিল। আর সে রোহিতের সঙ্গে কথা বলতে গিয়ে তরকারির কথা ভুলে যায়, তাই সেই তরকারি পুড়ে গিয়ে সারা বাড়িতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। আর এই দেখেই রচনা দেবী প্রচন্ড পরিমাণে চিৎকার করতে থাকে। হায় হায় রে, বাড়িতে আসতে না আসতেই এই মেয়েটা আমার সংসারের ক্ষতি করা শুরু করে দিল। বৌমা, কোথায় আছো? তাড়াতাড়ি এসো এদিকে। কোথায় গেলে তুমি? মেঘনা তার শাশুড়ি মায়ের চিৎকার শুনে তাড়াতাড়ি করে রান্নাঘরে আসে। কোথায় ছিলে তুমি? কি করছিলে ঘরের মধ্যে? তুমি তো খোকাকে চা দিতে গিয়েছিলে সেই 1 ঘন্টা আগে। কাউকে চা দিতে বুঝি 1 ঘন্টা সময় লাগে? এতটা মাংসের তরকারি তুমি পুড়িয়ে ছাই করে দিলে। এবার রাত্রিবেলা কি খাবো আমরা? না মা, আসলে আমার না একদমই মনে নেই যে আমি তরকারি চাপিয়েছিলাম। আমি সত্যিই ভুলে গিয়েছিলাম। আমি আর কখনো এরকম করবো না। আমার ভুল হয়ে গেছে। আপনি চেঁচামেচি করবেন না মা। চেঁচামেচি করবো না তো কি করব? তুমি তো কাজই এমন করছো যেটা দেখে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আজকের পর থেকে রান্না করতে করতে তুমি এদিক ওদিক কোথাও যাবে না। যতক্ষণ না রান্না কমপ্লিট হবে তুমি রান্নাঘরেই থাকবে। কি বললাম মনে থাকবে? হ্যাঁ মা, নিশ্চয়ই মনে থাকবে। আর আপনি চিন্তা করবেন না, আমি আবার একটা তরকারি বানিয়ে নিচ্ছি, তাহলে রাত্রিবেলা খাবার খেতে কোনো অসুবিধা হবে না। এই বলে মেঘনা আবার তরকারি রান্না করতে শুরু করে। অন্যদিকে রোহিত এসবের ব্যাপারে কিছু জানতে না পেরেই মেঘনার উপর রেগে যায়, কারণ মেঘনা আবার রান্নাঘরের কাজে ব্যস্ত হয়ে পড়ায় সে রোহিতের কাছে যেতে পারে না। এরকম ভাবে আরো কয়েকদিন সময় কাটে। একদিন সকালবেলা রোহিত মেঘনাকে বলে, মেঘনা, আমার এই শার্টটা তাড়াতাড়ি করে আয়রন করে দাও তো, আমি অফিসে যাব। তাড়াতাড়ি করে কিন্তু, আমি ততক্ষণে স্নান করে আসছি। এই বলে রোহিত তার শার্ট মেঘনাকে দিয়ে বাথরুমে স্নান করতে চলে যায়। আর মেঘনা সেই শার্ট আয়রন করতে শুরু করে। ঠিক এমন সময় রচনা দেবী আবার তার বৌমার উপর চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। বৌমা, ও বৌমা, কোথায় চলে গেলে? তাড়াতাড়ি এখানে এসো। আরে শুনতে পাচ্ছ? এখানে এসো তাড়াতাড়ি। জানি না এই মেয়েটা সারাদিন কি করে, কোনো দায়িত্ববোধ বলে কিচ্ছু নেই। মেঘনা শার্ট আয়রন করতে করতেই তার শাশুড়ি মায়ের ঘরে ছুটে যায়। আর মেঘনাকে দেখেই তার শাশুড়ি মা তাকে বকাবকি করতে শুরু করে। এই যে, তোমার কি কোনো দায়িত্ব জ্ঞান বলে জিনিস আছে? বিয়ের আগে তোমার বাবা মা খুব তো বলেছিল তুমি নাকি সংস্কারী ঘরোয়া মেয়ে। এটাই তাহলে নমুনা দেখতে পাচ্ছি। কটা বাজে? শ্বশুর মশাইকে খাবার দিয়ে তো চলে গেলে। ওষুধটা কে দেবে শুনি? তুমি জানো না তোমার বাবার খাওয়ার পরে 4টে ওষুধ আছে? হ্যাঁ মা, আমি এখনই দিচ্ছি। বাবা, এই নিন, ওষুধগুলো খেয়ে নিন। এরই মধ্যে হঠাৎ করে একটা বাজে দুর্গন্ধ মেঘনার নাকে আসে। আর তখনই মেঘনার মনে পড়ে যায় সে রোহিতের শার্টের উপর গরম আয়রন রেখে চলে এসেছে। মেঘনা তার শ্বশুর মশাইকে তখনই ওষুধ দিয়ে বাইরে বেরিয়ে যায়। ততক্ষণে রোহিতের শার্টের অনেকটা অংশই পুড়ে ছাই হয়ে যায়। আর এই দেখে মেঘনা খুবই ভয় পায়।
রোহিত এতক্ষণে বাথরুম থেকে বাইরে বেরিয়ে এসে তার শার্টের এমন অবস্থা দেখে প্রচন্ড রেগে গিয়ে বলে, কি করলে এটা তুমি? কোনো কাজ তুমি ঠিক করে করতে পারো না তাই না? তোমার হাতে আমার জন্য একটু সময় নেই বলো? বাড়ির কি এত কাজ কর্ম তুমি যে আমার দিকে তোমার একটু খেয়াল থাকে না? একটা সামান্য কাজ দিয়েছে সেটাও নষ্ট করে দিলে। মেঘনা কিছু বলতে যাবে তার আগেই রোহিত রাগ করে সেখান থেকে চলে যায়। এর ফলে মেঘনার মন খারাপ করে। এভাবেই মেঘনা সংসারের চাপে পুরোপুরিভাবে অতিষ্ঠ হয়ে ওঠে। সে মাঝে মধ্যে কোন দিকে যাবে কিছুই বুঝে উঠতে পারে না। শ্বশুর বাড়িতে আসার পর থেকে তার শুধুই মনে হয় সে এখনো পর্যন্ত বাড়ির ভালো বৌমা হয়ে উঠতে পারেনি। আবার মাঝে মধ্যে মনে হয় সে বউ হিসেবে রোহিতের ঠিকমতো খেয়াল রাখতে পারছে না। এরকম ভাবে আরো 2-1 দিন কাটে। একদিন রোহিত অফিস থেকে বাড়িতে এসে মেঘনাকে বলে, মেঘনা, এই দেখো আমি সিনেমার 2টো টিকিট কেটে এনেছি। বিয়ের পর থেকে আমরা কোথাও ঘুরতে যাইনি। তুমি এত ব্যস্ত থাকো, আমাকে সময় তো দিতে পারো না। কালকে কিন্তু আমি কোনো কথা শুনবো না। কালকে আমি আর তুমি দুজনে মিলে সিনেমা দেখতে যাব। আচ্ছা ঠিক আছে, আমরা নিশ্চয়ই যাব। তবে সিনেমা দেখতে যাওয়ার আগে আমাকে বাড়ির কাজকর্মগুলো করে রেখে যেতে হবে, কারণ আমাদের যদি বাড়িতে আসতে লেট হয় তাহলে বাবা মায়ের খাবারের সমস্যা হয়ে যাবে। তাই আমি রান্না বান্না করে রেখে তারপরেই যাব। ঠিক আছে, আর আমরা কিন্তু কালকে রাতে বাইরেই ডিনার করব। তুমি বাবা মাকে বলে দেবে। যাও, তুমি বরং মাকে এখনই বলে দাও। এই শুনে মেঘনা তার শাশুড়ি মায়ের কাছে ছুটে যায়। কিন্তু মেঘনা তার শাশুড়ি মাকে কিছু বলার আগেই রচনা দেবী বলে, বৌমা, বলছি কালকে রাত্রিবেলা আমাদের কিছু আত্মীয় স্বজন বাড়িতে আসবে। আমাদের বেশ কিছু আত্মীয় স্বজন তোমাদের বিয়েতে আসতে পারেনি, তাই ওরা কালকে তোমাকে দেখতে আসবে। কালকে কিন্তু তুমি ওনাদের জন্য ভালো ভালো খাবার রান্না করবে। আর হ্যাঁ, কালকে আবার ওনাদের সামনে বারে বারে নিজের ঘরে পালিয়ে যেও না। তুমি তো আবার কাজের ভয়ে মাঝে মধ্যেই নিজের ঘরে গিয়ে বসে থাকো। এই শুনে মেঘনা তার শাশুড়ি মাকে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। কালকে বাড়িতে আত্মীয় স্বজন আসবে, এবার আমি মাকে কি করে বলবো যে রোহিত কালকে সিনেমা দেখতে যাওয়ার জন্য টিকিট কেটে এনেছে? মাকে বললেই তো মা এখন রেগে যাবে। না না, মাকে কিছু বলা যাবে না। আর বাড়িতে আত্মীয় আসবে, আমি তো ওনাদেরকে ডেকে সিনেমা দেখতে যেতেও পারবো না। রোহিতকে যদি এখন এই কথা বলি, রোহিতও রেগে যাবে। না না, আমি বরং কালকেই রোহিতকে বুঝিয়ে বলবো। এই ভেবে মেঘনা রোহিতকে সেদিন কিছু জানায় না। পরের দিন বাড়িতে মেঘনার কাজের অনেক চাপ থাকে। সে সকাল থেকেই ঘরবাড়ি পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়ে। এভাবেই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে। মেঘনা আবার রান্না বান্না করতে শুরু করে দেয়। এমন সময় রোহিত অফিসের কাজ মিটিয়ে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে রোহিত মেঘনাকে ডাকতে শুরু করে। মেঘনা রান্না বান্না করতে করতে একবার নিজের ঘরে ছুটে আসে। কি হলো, তুমি এখনো রেডি হওনি কেন? তুমি কি ভুলে গেছো আজকে আমাদের সিনেমা দেখতে যাওয়ার কথা? 7টার তো শো, এখন 6টা বাজে। তুমি রেডি হবে কখন আর আমরা যাবো কখন? আচ্ছা নাও, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আসলে রোহিত, আমি না আজকে তোমার সঙ্গে সিনেমা দেখতে যেতে পারবো না, কারণ আজকে আমাদের কিছু আত্মীয় স্বজন বাড়িতে আসবে, তাই আমি রান্না বান্না করছি। আর ওনারা যেহেতু আমাকেই দেখতে আসছেন, তাই আজকে আমি কিছুতেই বাড়ির বাইরে যেতে পারবো না। তুমি কিছু মনে করো না রোহিত, কালকে আমরা সিনেমা দেখতে যাব, কেমন? এই শুনে রোহিত মেঘনার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। আর সে মেঘনাকে নানান উল্টোপাল্টা কথা শোনানো শুরু করে। থাক, আর অজুহাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি বুঝতেই পারছি তুমি এগুলো আমার সঙ্গে ইচ্ছা করেই করছো। বিয়ের পর থেকেই দেখছি তুমি সবসময় আমার সঙ্গে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছো। আমাকে একটু সময় দিচ্ছ না, সবসময় সংসারের কাজের বাহানা দিচ্ছ, অজুহাত দেখাচ্ছ। আমি সবই বুঝি। এসব তুমি কি বলছো রোহিত? আমি তোমার সঙ্গে এরকম কেন করতে যাব? কেন করছো এটাই তো আমার প্রশ্ন। হতে পারে আমাকে তোমার পছন্দ নয়, তোমার মা বাবা জোর করে আমার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে, সেই জন্যই হয়তো তুমি আমার সঙ্গে সময় কাটাতে চাও না। বিয়ের পর থেকে আমার সঙ্গে বসে 2 মিনিট ভালো করে কথাও বলো না। তোমাকে বিয়ে করাই আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে ছাড়ো, তুমি যখন সিনেমা দেখতে যাবে না তখন আমি আমার কোনো বান্ধবীকে ডেকে নিচ্ছি। রোহিতের মুখে এমন কথা শুনে মেঘনার চোখে জল চলে আসে। আর সে কাঁদতে কাঁদতে বলে, তুমি আমার স্বামী হয়ে যদি আমাকে বুঝতে না পারো তাহলে আমার আর কিছু করার নেই। বিয়ে করে এই বাড়িতে আসতে না আসতেই আমার উপর সংসারের সমস্ত বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। সারা দিন আমাকে দৌড়াদৌড়ি করে সংসারের কাজকর্ম করতে হয়। তোমার বাবা মায়ের ছোট ছোট বিষয়ের দিকে খেয়াল রাখতে হয়। এমনকি আমি নিজে বিশ্রাম পর্যন্ত নিতে পারি না। আমি সব সময় ভয়ে থাকি একটু কিছু ভুল হলেই তোমার মা আমাকে কথা শোনানো শুরু করে দেয়। আবার তোমার কথা না শুনলেও তুমি রাগ করো। আমি কোন দিকে যাব? এখন যদি তোমার সঙ্গে সিনেমা দেখতে যাই তাহলে মা তো আমাকে উল্টোপাল্টা কথা শোনাবে। আমি বুঝতে পারি না আমি ভালো বৌমা হয়ে দেখাবো নাকি ভালো বউ হয়ে দেখাবো। সব দিকেই তো সমস্যা। মেঘনার কথা শুনে রোহিত কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। অন্যদিকে দরজার বাইরে থেকে রচনা দেবী এবং বিপ্লব বাবু মেঘনার কথা শুনে নিজেদের ভুল বুঝতে পারে। বৌমা ঠিকই বলছে গো, আমরা বৌমার উপর সংসারের সমস্ত দায়িত্ব চাপিয়ে দিয়েছি, তাই জন্য বৌমা আমাদের ছেলেকে সময় দিতে পারছে না। সেই জন্যই তো এদের মধ্যে এত ঝামেলা হচ্ছে। এবার আমাদেরকেই সবকিছু ঠিকঠাক করতে হবে। পরের দিন রচনা দেবী 2টো কাশ্মীরের টিকিট কেটে নিয়ে আসে। আর সেই টিকিটটা মেঘনার হাতে দিয়ে রচনা দেবী বলে, বৌমা
আমি তোমাদের দুজনের জন্য কাশ্মীরের টিকিট কেটেছি। বিয়ের পর থেকে তোমরা কোথাও ঘুরতে যাওনি, তাই তোমরা এবার কাশ্মীর থেকে ঘুরে এসো। আর পারলে আমাকে ক্ষমা করে দিও বৌমা। বিয়ের পরের দিন থেকে আমি তোমার উপর অনেক দায়িত্ব চাপিয়ে দিয়েছি। তুমি একা হাতে কত কিছু করবে এটা আমার ভাবা দরকার ছিল। তবে সংসারের চিন্তা এবার মাথা থেকে সরিয়ে দিয়ে তোমরা দুজনে একে অপরের সঙ্গে সময় কাটিয়ে এসো। এই শুনে মেঘনা এবং রোহিত দুজনেই খুবই খুশি হয়। কয়েকদিন পরেই তারা কাশ্মীরে ঘুরতে চলে যায় আর তারা মন খুলে একে অপরের সঙ্গে সুন্দর সুন্দর মুহূর্ত কাটায়। এভাবেই রোহিত এবং মেঘনার সম্পর্কের সমস্ত ভুল বোঝাবুঝি দূর হয়ে যায়। আর কাশ্মীর থেকে ফিরে আসার পর রচনা দেবী বাড়ির কাজকর্মে মেঘনাকে হাতে হাতে সাহায্য করতে থাকে। এভাবেই তারা হাসি খুশি সংসার করে।